বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হরতাল ডিউটি করার পরেও সবাই একবারে পুরো দমে সর্বোচ্চ মানসিকভাবে প্রস্তুত আছেন। আপনারা আজকের এই সুন্দর ক্লাসটি করার জন্য আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা সাক্ষ্য আইনের 11 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম। যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হয়। সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম। আমরা আস্তে আস্তে যোগদান করে ফেলি। আমরা কাউন্ট করি কে কে আসছে। আমাদের অরণ্য অনিক চলে আসছে, আমাদের সাজেদুল ইসলাম চলে আসছে, আমাদের হিমেল আহমেদ আসছে, এমডি মাহবুব আসছে, শাফিন চোবাই সালাম দিয়েছে আসছে, আমাদের কেনেডি চলে আসছে, তারপর আমাদের সাজেদুল ইসলাম, তারপরে বিকাশ রাজ, ইফতেকার ফাহিম, অরণ্য অনেক, শামিমুর রহমান, আমাদের সাখাত আবেদিন তনয়, আল আমিন বিপি। সবাই আমাকে অনেকে সালাম দেয়, অনেকে জিজ্ঞাসা করে কেমন আছেন। সবার উত্তর আমি একসাথে দিব। এটা ভাবার কোনো সুযোগ নাই যে মনে হয় আমি কমেন্ট করেছি স্যারে মনে হয় দেখে না, বিষয়টা এরকম না। ফৌজিয়া সুলতানা, আমাদের শাহিন ইসলাম, আবার ভোলা থেকে শাহিন হাওলাদার, বরিশাল পুলিশ হসপিটাল থেকে এমডি মিঠুন, পুরো জয়পুরহাট জেলা থেকে এস এম শাওন, এরপরে এইচ এম হাসান মাহমুদ নতুন জয়েন করেছে, আমাদের রবিউল ইসলাম রাজু আছে বরাবর, বরিশালের পুনাক থেকে আমিন খান, শামিমুর রহমান, নমিতা নন্দী, আমাদের অপুশীল, জিকুরুল্লাহ জিকু। তোমার কথা মনে পড়ছে, আমার ব্যস্ততার কারণে ফোন দিতে পারি নাই, যে তুমি একটু ক্লাসে গ্যাপ ছিলা। আশা করি তুমি এখন সুস্থ স্বাভাবিক হয়েছ। আমাদের জাহাঙ্গীর আলম উত্তর এফিবিয়ান থেকে আসছে, হুসাইন আমির আসছে, মহিনুদ্দিন আসছে, এস এম শাওন সালাম দিয়েছে। আমার ক্লাসের সবচেয়ে হিট চেহারার অধিকারী বিকাশ রাজ, সেও আসছে। গাজীপুর মেট্রো থেকে মিজানুর রহমান আসছে। আমাদের হ্যাপি শেখ আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে। এরপরে আমাদের হুমায়ুন ইব্রাহিম কবির আসছে, রাসেল মাহমুদ, এম বি ওয়াসিম বিপি, এরপরে আমাদের লাবনী রহমান, ইয়াসির মাহমুদ রুবেল, আহসান, সাজাদুল ইসলাম শাকিল, আবার শাকিল খান ও শাকিল আহমেদ, এরপরে এমডি নসিব সর্দার, এমডি আলম, আমাদের রায়হান আহমেদ, এরপরে এমডি নজরুল ইসলাম, শাহিনীল সুলতানা, লাবনী রহমান, অত্যন্ত চমৎকার মনের অধিকারী লাবনী রহমান। এরপরে আমাদের বাবুল হুসাইন আসছে গাজীপুর মেট্রো থেকে। কিশোরগঞ্জ থেকে আসছে আমাদের অনুরাধ আহমেদ, নোয়াখালী থেকে আসছে আরাফাত হোসেন, বরিশাল অঞ্চলের হলো সাজাদুল ইসলাম শাকিল, আমাদের বিশ্বজিৎ বড়ুয়া চলে আসছে, এমডি মুদাসির হুসাইনও আসছে, আমাদের শাকিল আহমেদ লেখছে স্যার, এমডি সাইদ হোসেন সুমন, তানিয়া একটা 2-3টা ক্লাস গ্যাপ দিয়েছে, আজকে যদিও আবার আসছে। আমাদের মায়া মজুমদার আসছে, এমডি ফারহান হোসেনও আসছে, অনুরাধ আহমেদ আছে আলহামদুলিল্লাহ, হেদায়তুল্লাহ জিসাদ চলে আসছে। হিমেল আহমেদ কোথায়? হিমেল আহমেদ, আরিফ হুসাইন আসছে, এরপর এমডি মুদাসির হুসাইন, আমাদের বিল্লাল ইমন, আর কে আছে? এই যে এমডি ফেরদাউস, আমরা যাকে মিলি বলে ডাকি। এরপর আমাদের দেওয়ান শাকিলও চলে আসছে, আমাদের ফয়সাল আহমেদ, এ কে এম জাহিদুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টারের মাহে আলম, তারপরে আমাদের আর কই, আরো তো হওয়ার কথা। হ্যাঁ, এমডি ফেরদাউস, হ্যাঁ হিমেল আছে বলছে স্যার আসি। তারপরে আমাদের মোমেন তরফদার আসছে। মোমেন 1 তারিখে তোমার সাথে দেখা হবে, বেতন টেতন পায়া রেডি রাখো, তোমার সহ একসাথে খাওয়া হবে। আচ্ছা স্যার, রেজা রাজা নামের আইডিটা একটু ফেসবুক গ্রুপে অ্যাড করে দিন। আমি কি এখন করে দিব বাবুল? এখন করে দিব?
জরিফ হোসেন বলছে তাকে অ্যাড করতে, সে যদি আমাকে রিকোয়েস্ট না পাঠায় তাহলে আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো? এই যে জরিফের রিকোয়েস্ট এখন আসছে। আচ্ছা জরিফ তোমার অ্যাপ্রুভ করে দিলাম, রেজা অ্যাপ্রুভ করে দিলাম। আর কোন রিকোয়েস্ট আছে? হ্যাঁ জরিফও অ্যাপ্রুভ করে দিয়েছি, রেজাকে অ্যাপ্রুভ করে দিয়েছি। আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ আছে? আচ্ছা শুরু করি। আমরা সাক্ষ্য আইনের 11 ধারা পর্যন্ত পড়েছিলাম। আমরা 11 পর্যন্ত পড়েছিলাম। 3-এ পড়ছিলাম সকল ধরনের সংজ্ঞা। রাকিবুল ইসলাম রকি বলছে স্যার নতুন একজন পড়তে চাচ্ছে, তার জন্য আদেশ কি? তার জন্য আদেশ হইল সে 700 টাকা ফি দিবে। তারপরে সোহান মোল্লা আছে একজন না? আচ্ছা সোহান মোল্লাকে কি অ্যাপ্রুভ করে দিব? ইয়া অনুরাধ আহমেদ, অনুরাধ আহমেদ তোমার ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না। এই যে জরিপটা আমি একটু আগে অ্যাপ্রুভ করে দিয়েছি, সে অলরেডি লাইভে চলে আসছে। আমাদের বৃষ্টি সুলতানাও চলে আসছে, স্বপন মিয়া, সাজিদুর রহমান, শরীফুল শিকদার, ওহিদুল আছে, SM জাকির আছে, আবুল হোসেন আছে। আবুল হোসেন তো অনলাইনে পড়ায়। হ্যাঁ কি জন্য আসলো? সবুজ আহমেদ, মিজানুর রহমান মিরাজ, নিস্তব্ধ সরকার, ওর নাম কি বলছে? ওই নাম কি ছেলে? সোহান মোল্লা, জাকারিয়া আলম, সোহান মোল্লা, আরিফুল ইসলাম আরিফ, রহমান, বিপি তরিকুল, মাসুদ রানা, আবু রায়হান, অহনা দীপ্তি, শফিকুল ইসলাম, কাশেম, গাফফার। নাই তোমার সোহান মোল্লা নামে কেউ নাই। মাসুদ রানা, তরিকুল, রহমত, আরিফ, সুলতানা, জাকারিয়া, মিজানুর রহমান, সবুজ আহমেদ, সৈকত, আবুল হোসেন, রানা, শাকিল, ওহিদুল, শরীফ, শুভ, সাজিদুল ইসলাম, স্বপন মিয়া, পলাশ রয়, রাকিব হাসান, জামাল উদ্দিন, রিপন মাহমুদ, রিফাত, নাজমা আক্তার, ইব্রাহিম খলিল, রাজু, নাজমুল ইসলাম, আশরাফ, ফিরোজ, নাজমুল, বখতিয়ার, মনির জামান তুহিন, দুষ্টের পুরী, আমিনুল ইসলাম, রুহুল আলমিন তালুকদার। নাই তোমার ওই লোক নাই। আচ্ছা সোহান মোল্লা নামে নাই। স্যার আমি একদম নতুন অ্যাড হলাম। জরিফ তোমাকে স্বাগতম। আমি হচ্ছে সুমনা রিগান। স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েন। আচ্ছা দিব। আচ্ছা শুরু করি তাহলে। আমরা আগে সরাসরি সাক্ষ্য আইনের 12 ধারা থেকে পড়া শুরু করি, তারপরে আমরা পিছনের পড়ায় আসব। সাক্ষ্য আইনের 12 ধারা বলা আছে একটা ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত ঘটনাগুলা আদালতের ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সহজ হয় সেগুলো আদালতে প্রাসঙ্গিক। এটাতে কি বুঝছেন আপনি বলেন? ক্ষতিপূরণের মামলায় কি লাগছে? সুমনা রিগান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সম্ভবত নতুন জয়েন করেছে। আচ্ছা এর বিষয়ে পরে কথা বলি। তাহলে 12 ধারায় কি আছে? 12 ধারায় বলেছে যে একটা ক্ষতিপূরণের মামলা যখন আদালতে হবে। আচ্ছা তার আগে বলি, আদালতে সাধারণত 2 ধরনের মামলার বিচার হয়। একটা হইল দেওয়ানি মামলা, একটা হইল ফৌজদারি মামলা। এটাকে আমরা জানি। তাহলে বাংলাদেশে যত মামলা হয় 2 টাইপের, একটা হলো দেওয়ানি, একটা হলো ফৌজদারি। একজন বলছে হ্যাপি শেখ, স্যার নেটওয়ার্কের সমস্যা যদি কেউ বলে থাকে এটা তার নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে নেট ক্লিয়ার আছে, আপনি নেট ঠিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আজকে ঢাকা শহরে গ্রামীণ টাওয়ারের সমস্যা হচ্ছে, আপনি সম্ভবত অন্যটাতে ট্রাই করতে পারেন।
আচ্ছা, পরে আসি। তাহলে আমাদের বাংলাদেশে থানায় যে মামলা হয় বা থানায় সাধারণত বা কোথায় কি মামলা আমি একটু আগে বুঝে বলি, তাহলে সুবিধা হবে। মানুষের শরীরকে শাস্তি দেওয়ার জন্য, মানুষের শরীরকে শাস্তি দেওয়ার জন্য যে মামলাটা করা হয় এটাকে বলা হয় ফৌজদারি মামলা। এটা হয় থানাতে, মনে থাকবে। আর কোনো ক্ষতিপূরণ আদায়ের জন্য, কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য, কোনো জরিমানা পাওয়ার জন্য, মানে সোজা কথা হলো সম্পত্তি সংক্রান্ত যে মামলা হয় সেটা হয় কোর্টে। আর এই মামলাটাকে বলা হয় দেওয়ানি মামলা। আর মানুষকে শাস্তি দেওয়ার জন্য, তাকে ফাঁসি দেওয়ার জন্য, তাকে যাবজ্জীবন দেওয়ার জন্য, তাকে কারাদণ্ড দেওয়ার জন্য যে মামলাটা হয় এটা হয় থানায়, এটাকে বলা হয় ফৌজদারি। ক্লিয়ার? তাহলে এখন আমরা যে 12 ধারা বলা আছে, আর সাক্ষ্য আইনটা কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রেও ব্যবহার হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রেও ব্যবহার হয়। ক্লিয়ার? তাহলে সাক্ষ্য আইনটা কোন কোন মামলা হয়? ফৌজদারি মামলার ক্ষেত্রেও ব্যবহার হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রেও ব্যবহার হয়। একজনে বলছে জিআর মামলা আর সিআর মামলা। না না, জিআর সিআর কোনো শব্দ নাই। একটা হলো দেওয়ানি মামলা, একটা হলো ফৌজদারি মামলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পাইলাম আমরা? মানুষের শরীরকে, সিআর মামলা তো মানুষের শাস্তি দেওয়া যায়, সিআর মামলা আর জিআর মামলা দুইটা মিলে কিন্তু ফৌজদারি মামলা। আর জায়গা জমির বিষয় যে মামলাটা হয় সেটা হলো দেওয়ানি মামলা, এটা আলাদা। আচ্ছা, এখন আপনাদেরকে একদিন আদালত চিনাইতে হবে। আপনারা একদিন আদালত কম চিনেন, আমার একদিন মন মেজাজ ভালো থাকলে একদিন আদালত নিয়ে আলোচনা করব। এখন আমি একটু পড়ে আসি। তাহলে দ্বিতীয় একটা বিষয় নলেজে রাখবেন, সাক্ষ্য আইনটা শুধু কেবল ফৌজদারি মানে মানুষকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার হয় না। সাক্ষ্য আইনটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য অথবা জায়গা জমি নির্ধারণ করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তার মানে ফৌজদারি মামলার ক্ষেত্রে বলেন আর দেওয়ানি মামলার ক্ষেত্রে বলেন, এই দুই মামলার ক্ষেত্রেই কিন্তু এই সাক্ষ্য আইনটা ব্যবহার হয়। এই এতটুকু বুঝছি কিনা আমাকে বলেন। সাক্ষ্য আইনটা ফৌজদারি মামলার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। জিআর মামলা, সিআর মামলা অনেকে বলে, জিআর মামলা সিআর মামলা দুটাই ফৌজদারি মামলা। আচ্ছা, জিআর মামলা সিআর মামলার বিষয় বলি। জিআর মামলা থানা হয়, সিআর মামলা আদালতে হয়। পুলিশ যদি মামলা না নেয় তো আমাকে মানে একটা ধর্ষণ মামলা করবে, পুলিশ নেয় না, আদালতে গিয়ে ধর্ষণ মামলাটা রুজু করে, এটাকে বলা হয় সিআর মামলা। দুইটাই ফৌজদারি অপরাধ। ওই যে সামান্য একটা কথা বলছে, পরিষ্কার কথা, সব ক্ষেত্রে সাক্ষ্য আইন লাগে, এটাই রাইট। তার মানে আমাদের ফৌজদারি মামলা বলি, দেওয়ানি মামলা বলি, দুই মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হইল, আদালতে একটা মামলা হয়েছে ক্ষতিপূরণের মামলা। আমি এখন 12 ধারা পড়াইতেছি সাক্ষ্য আইনের। তাহলে সাক্ষ্য আইনের 12 ধারায় বলা আছে যে ক্ষতিপূরণের মামলায়, তাহলে আদালতে একটা ক্ষতিপূরণের মামলা হয়েছে। আমি বলেছি সে আমার ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, ফ্যাক্টরিতে আমার 10 লক্ষ টাকার মালামাল ছিল, এই লোক আগুন দেওয়ার কারণে আমার 10 লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, আমি এই মামলার এই মালামাল আমি ফেরত চাই অথবা আমি আর ক্ষতিপূরণ পেতে চাই। তাহলে এই বিষয়ে আমি ধরেন না বীমা কোম্পানির বিরুদ্ধে মামলা করছি, তারা আমার টাকা দিবে না। এখন এই যে ক্ষতিপূরণের মামলায় আমার এখানে আসলে 10 লক্ষ টাকার মালামাল ছিল কিনা, এই বিষয়ে যদি আমি মনে করেন না বিভিন্ন কোম্পানির ওষুধ ছিল, বিভিন্ন ডকুমেন্ট ছিল, মালামাল ক্রয়ের রসিদ ছিল, এগুলো যদি আমি আদালতে উপস্থাপন করি যে স্যার এই দেখেন আমি অমুক জায়গা থেকে ওষুধ কিনছি এত লাখ টাকার, এই মালামাল কিনছি এত লাখ টাকার, ওই মালামাল কিনছি এত লাখ টাকার, এইটা কিনছি এত লাখ টাকার, আমার শোপিস এত লক্ষ টাকার, আমার এইটা এত লক্ষ টাকার, ওইটা এত লক্ষ টাকার, এই যে আমি আদালতে বিভিন্ন ডকুমেন্টস গুলো উপস্থাপন করেছি, আদালত যেন ক্ষতিপূরণ নির্ণয় করতে পারে। তাহলে কোন ক্ষতিপূরণের মামলায়
ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য যদি কোনো কিছু আদালতে উপস্থাপন করা হয়, এই সমস্ত সকল বিষয় আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 12 ধারা। এটা কি ক্লিয়ার? তাহলে সাক্ষ্য আইনের 12 ধারায় পাইলাম যে কোন ক্ষতিপূরণের মামলায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য আদালতে যা কিছু উপস্থাপন করা হবে সব আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 12 ধারা। এটা কি সবাই বুঝতে পেরেছি? এই ক্ষতিপূরণের মামলা নিয়ে পুরো সাক্ষ্য আইনে আর কোথাও কোনো শব্দ পাবেন না, এই একটা শব্দ এখানে আছে। আচ্ছা, এইগুলো হইল সাক্ষ্য আইনের 12 ধারা। এবার আমি একটু কথা বলে আপনারা বুঝেন। আপনাদের প্রত্যেকের এলাকায় একটা হাট আছে, প্রত্যেকের এলাকায় একটা বাজার আছে, প্রত্যেকের এলাকাতে একটা টেম্পু স্ট্যান্ড আছে, প্রত্যেকের এলাকায় একটা বিল আছে। বিল, যাদের এলাকায় বিল নাই তাদের এলাকায় একটা নদী আছে, একটা ঘের আছে। এই যে বিষয়গুলোর কথা আমি বললাম, যে জিনিসগুলোর নাম বললাম, খাল, তারপরে বিলের ভিতরে সরকারিভাবে মাছ আসা, বর্ষাকালে মাছ আসে, তারপরে ঝিল, তারপরে হাট, তারপরে বাজার, এই যে বিষয়গুলো বলছি এগুলো হইল প্রথাগতভাবে অধিকার বলে পূর্বপুরুষদের আমল থেকে কোনো একটা গ্রামের লোক সবসময় এগুলা পরিচালনা করে আসে, এগুলা নির্ধারণ করে আসে, এগুলা সুবিধা ভোগ করে আসে। মনে করেন একটা গ্রামের 2-3টা গ্রামের মাঝখানে একটা বাজার আছে, দেখবেন একটা গ্রামের মানুষের সবসময় এই বাজারটা নিয়ন্ত্রণ করে। অথবা 2 গ্রামের মাঝখানে একটা বিল আছে, বিলের মাঝখান দিয়ে যে বিল, একটা খাল গেছে বা একটা নাল গেছে, কোন একটা নির্দিষ্ট গ্রামের লোকগুলাই সবসময় ওই খাল থেকে সবসময় মাছ ধরে। অথবা একটা নদী গেছে, ছোট চিকুন নদী, একটা 2 গ্রামের মাঝখান দিয়ে, একটা গ্রামের লোক অথবা 2টা গ্রামের লোক, নদীটা 2 গ্রামের মাঝখান দিয়ে গেছে, শুধু এই 2 গ্রামের লোকেই এই নদীটার মাছগুলো প্রতি বছর ধরে বা এখান থেকে তারা জীবিকা নির্বাহ করে। কথাটা কি বুঝতেছেন? এটা হইল অধিকার ও প্রথার অস্তিত্ব। অধিকার ও প্রথা বলতে এটাই বোঝানো হয়েছে, একটা বাজার, একটা হাট সবসময় একটা গ্রাম বা একটা এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এখন হঠাৎ করে যদি অন্য কোনো গ্রামের লোক এই বাজারের নিয়ন্ত্রণ নেয়, মনে করেন না চাঁদপুর আর শরীয়তপুরের মাঝখান দিয়ে একটা নদী গেছে, মেঘনা নদী, তাহলে চাঁদপুরের লোক আর শরীয়তপুরের লোক সবসময় এই নদীর মাছ ধরে। এখন যদি মাদারীপুরের লোক এখানে এসে মাছ ধরতে আসে, বরিশালের লোক এখানে মাছ ধরতে আসে, অথবা চাঁদপুর শরীয়তপুরের লোক যদি বরিশালে মাছ ধরতে যায়, তাহলে এখানে একটা কথা উঠে কিনা যে আপনারা এখানে কেন আসছেন। তাহলে প্রশ্নটা হইল, অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে যে সকল বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। কিরকম? এখন 2 গ্রামের মাঝখান দিয়ে একটা নদী গেছে, এই নদীতে এই 2 গ্রামের মানুষে প্রতি বছর মাছ ধরে। এখন কোন তৃতীয় পক্ষ যদি এই নদীতে মাছ ধরতে আসে, এটা নিয়ে যদি কোনো আদালতে মামলা মোকদ্দমা হয়, তখন আদালত দেখবে এটা প্রথাগতভাবে এখানে কারা মাছ ধরে, অথবা এই নদীতে কার মাছ ধরার অধিকার আছে, পূর্ব থেকে এই বাজারটা কারা নিয়ন্ত্রণ করে, অথবা এই বাজারটা নিয়ন্ত্রণ করার অধিকারটা কার আছে। এই যে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ধারণ করার জন্য যে সকল ঘটনাগুলো আদালতে উপস্থাপন করা হয়, এই সকল বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 13 ধারা। তাহলে অধিকার ও প্রথার অস্তিত্ব আরো সহজ করে বলি, আমাদের পুলিশ লাইনের ভিতরে
আপনার ধরেন না 10টা কোয়ার্টার আছে, মানে 10টা বিল্ডিং আছে যেখানে পুলিশ সদস্যরা তাদের পরিবার নিয়ে থাকে। এখন প্রতিটা বিল্ডিং এর মাঝখানে প্রতি বছর শীতকালে যারা কোয়ার্টারের লোক তারাই শুধু র্যাকেট কোর্ট বানায় খেলার জন্য। এখন দুইটা কথা, একটা হলো এইখানে এই র্যাকেট কোর্ট বানানোর অধিকার কার আছে? অবশ্যই যারা এই কোয়ার্টারের ভিতরে লোক যারা তারা আছে। আবার প্রথাগতভাবে প্রতি বছরই এই কোয়ার্টারের লোকগুলো এখানে এই র্যাকেট খেলার কোর্ট বানিয়ে থাকে। এখন হঠাৎ করে যদি কোনো বাইরের লোক অন্য কোনো লোক আসে এখানে কোর্ট বানায়, আর এটা নিয়ে যদি কোনো ঝামেলা হয়, মামলা মোকদ্দমা হয়, তখন আদালত দেখবে প্রথাগতভাবে এখানে কারা খেলে অথবা এখানে খেলার অধিকার কার আছে। তখন এই যে কার অধিকার আছে, প্রথাগতভাবে কারা খেলে, এই বিষয়গুলো যখন আদালতে উপস্থাপন করা হবে, সবগুলো বিষয় আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 13 ধারা। এটা কি ক্লিয়ার? সাক্ষ্য আইনের 13 ধারা কি ক্লিয়ার? অধিকার ও প্রথার অস্তিত্ব শব্দটা কি হবে? অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন উঠলে যে সকল ঘটনা আদালতে প্রাসঙ্গিক। তার মানে একটা বিষয় সম্পর্কে যখন কোনো প্রশ্ন উঠবে, কোনো অধিকার নিয়ে কোনো কথা উঠবে, তাহলে পূর্বে যে ঘটনাগুলা যেগুলো ওই লোকের নিয়ন্ত্রণ আছে বলে প্রমাণ হয়, এগুলো আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 13 ধারা পারি। তাহলে একটা ঘটনা যখন আদালতে প্রশ্ন যদি আসে যে ক নামক ব্যক্তি একটি বাজারের নিয়ন্ত্রণ তার পূর্বপুরুষ হইতে করে আসছে, অথবা আরো সহজ করে বলি, ক নামক একজন ব্যক্তি আরিয়েল খা বিলের যে মাছের ঘের আছে তারা পূর্বপুরুষ হইতে এই মাছের ঘের তারা কি করে ভোগ দখল করে আসে। হঠাৎ করে অন্য গ্রামের একজন খ নামক ব্যক্তি সেটা দখল করার চেষ্টা করলে এই বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, তাহলে প্রথাগতভাবে কয়ের পূর্বপুরুষরা যে এটা ভোগ দখল করেছে এই বিষয় যদি আদালত উপস্থাপন করা, এটা কি আদালতে প্রাসঙ্গিক? আপনারা লিখবেন এটা সাক্ষ্য আইনের 13 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। কারণ অধিকার, প্রথার অস্তিত্ব এগুলো আদালতে প্রাসঙ্গিক। প্রথা মানে আগে থেকে কারা করত, অধিকার এখানে করার অধিকার মূলত কার? তাহলে বরিশালের যে চাঁদপুরের আর শরীয়তপুরের মাঝখানে যে নদী গেছে মেঘনা নদী, তাহলে এখানে মাছ ধরার অধিকার কি রংপুর রেঞ্জের লোকের কথা হবে না এই দুই জেলার মাঝখানের লোকের হবে? অবশ্যই এই দুই জেলার মাঝখানে যারা আছে তারা। এটাই বুঝাইছে অধিকার কার, প্রথাগতভাবে কারা খায়, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। এটা হলো সাক্ষ্য আইনের 13 ধারা। এটা কি ক্লিয়ার? আচ্ছা, তারাই প্রকৃত মালিক অধিকারগতভাবে বা প্রথাগতভাবে। আচ্ছা, এখন চলে যাই আমরা সাক্ষ্য আইনের 14 ধারা। সাক্ষ্য আইনের 14 ধারায় বলা আছে যে সকল ঘটনা দেহ ও মনের অস্তিত্ব প্রকাশ করে তা আদালতে প্রাসঙ্গিক। আবার বলি, যে সকল ঘটনা দেহ ও মনের অস্তিত্ব প্রকাশ করে তা আদালতে প্রাসঙ্গিক। কিরকম আমি একটু বলি। 2 দিন আগে বা 2 দিন না 10-15 দিন আগে, আজকে কি মুক্তি আসে না? মুক্তি কোথায়? মরিয়ম কোথায়? ওদের প্যানেলের লোকগুলা কই? তন্নিমা কই? ওরা কই? আচ্ছা, এই গেল এটা। আর লাবণী রহমান, তুমি বলবা যে কাজী সুখিরে আমি খোঁজ করছি আজকেও ক্লাসে, আর খোঁজ করব না। তারে বললো যদি দয়া হয়, তার মনে যদি একটু অনুগ্রহ থাকে যেন সে একটু পড়ে, ঠিক আছে? তার একটু বললো যে তোমার কথা স্যারে আজকেও ক্লাসে জিজ্ঞাসা করছে। আচ্ছা, যে সকল ঘটনা দেহ মনের অস্তিত্ব প্রকাশ করে তা আদালতে প্রাসঙ্গিক। আমি উদাহরণ দিই তাহলে বুঝবেন। 10-15 দিন আগে যে ওই যে পিবিআই চট্টগ্রামের একটা মেয়েকে অ্যারেস্ট করছে, মেয়েটা বলছে তখন আমার আবেগ কাজ করছে, আমার বিবেকে কাজ করে নাই।
যদি আমার বিবেকে কাজ করতো তাহলে আমি এই কাজটা করতাম না। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে মেয়েটাকে যে পিবিআই পুলিশ গ্রেপ্তার করেছে, মেয়েটাকে দেখে তার চেহারা ছবি দেখে কি মনে হয়েছে? মেয়েটা কি আসলে ইচ্ছাকৃতভাবে অপরাধটা করছে, নাকি সে বাধ্য হয়ে অপরাধ করার কারণে এখন সে নিজের কাছে একটা মানে কি মনে হয়, নিজেকে অপরাধী মনে হয়, তার চেহারার ভিতরে একটা মানে অপরাধী বা একটা অপরাধ বোধ কাজ করে, এরকম কোন একটা বিষয় তার চেহারা ফুটে উঠছে কিনা বলেন তো? মানে তাকে দেখে কি মনে হয়, এটা ড্যাম কেয়ার, সে অপরাধ করছে, এটা স্বাভাবিক বিষয় এরকম মনে হয়, না সে আসলে অনুতপ্ত তাকে দেখে মনে হয়? আমাকে দুইটা উত্তর দিবেন আপনারা কমেন্টে। তাকে দেখে কি মনে হয়, সে কি অনুতপ্ত এই ঘটনাটা ঘটানোর কারণে, নাকি এটা স্বাভাবিক, তার কাছে এটা নাথিং ম্যাটার? কোনটা মনে হয় কোন তো? দুটো শব্দ বলবেন। একটা হলো স্বাভাবিক মনে হইতেছে, আর একটা হলো সেই অপরাধটা করার কারণে সে নিজের কাছে অনুতপ্ত মনে হইতেছে, কোনটা? এখন আপনারে আমি বলি, আমার সেকেন্ড প্রশ্ন, মেয়ে কি একবারও আপনাদের কাছে সে বলছে যে আমি অনুতপ্ত? আপনারা কি দেখে বুঝছেন যে সে অনুতপ্ত? এর একটু কষ্ট করে আমার উত্তর দেন। মানে আপনাদের কাছে অনুতপ্ত মনে হয়েছে, ঠিক আছে, এটা আমিও আপনাদের কাছে একমত, সে অনুতপ্ত। এখন সে তার কাছে কেন, আপনারা কি দেখে মনে হয়েছে যে সে অনুতপ্ত বলেন তো? আপনাদের কাছে কি দেখে মনে হয়েছে যে না আসলে মেয়েটা অনুতপ্ত? আমার যদি জিজ্ঞেস করেন স্যার আপনি কি দেখে মনে হচ্ছে অনুতপ্ত, আমি বলবো যে তার চেহারার ভিতরে এটা প্রকাশ পাইছে, সে যে আসলে বাধ্য হয়ে অপরাধটা করছে, তার চেহারার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতেছে, তার চেহারার ভিতরে সে এই বিষয়টা ফুটে উঠছে যে সে আসলে ভুল করছে। আচ্ছা, এই গেল এটা। কয়দিন আগে রিসেন্ট যে গ্রুপ আছে, রিসেন্ট গ্রুপ, ওই যে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে শাহেদ যে জালিয়াতি করছে, তার কথা কি আপনাদের মনে আছে? ওই যে সাবরিনা ডাক্তার সাবরিনা সুলতানা, তাহলে ওই যে রিজেন্ট গ্রুপ না কি গ্রুপ, যে শাহেদরে যে পুলিশ অ্যারেস্ট করছে, শাহেদরে দেখে কি মনে হচ্ছে, সে কি আসলে প্রতারক না সে আসলে নিরপরাধ ব্যক্তি বলেন তো? হ্যাঁ, রিজেন্টের যে শাহেদ যে অ্যারেস্ট হয়েছে, এই যে বিভিন্ন করোনা সার্টিফিকেট সব বিভিন্ন ইয়াতে, তাকে দেখে কি মনে হয়েছে, সে কি প্রতারক না সে ভালো? প্রতারক মনে হয়েছে। আমি এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি। তার মানে আমার সাক্ষ্যয়নের 14 দ্বারা পড়া শেষ। সাক্ষ্যয়নের 14 দ্বারা বলা আছে, যে সকল ঘটনা একটা মানুষের দেহের ও মনের অস্তিত্ব প্রকাশ করে সেই সকল ঘটনা আদালতে প্রাসঙ্গিক। তার মানে আদালতে যখন একটা আসামিকে উপস্থাপন করা হয়, তখন আদালত দেখে যে এই লোকটা কি আসলেই অনুতপ্ত, না সে একজন প্রফেশনাল কিলার, নাকি সে একজন প্রফেশনাল প্রতারক, সে অরিজিনাল জঙ্গি কিনা, নাকি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জঙ্গিবাদে গেছে, এখন পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে সে কাঁদতেছে কাঠগড়ায়। যদি সে কাঠগড়ায় কাঁদে, পুলিশের মানে বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে সে জঙ্গি গ্রুপে গিয়েছিল, পরবর্তীতে সে আদালতে বৈশা বৈশা কাঁদতেছে কাঠগড়ায় বৈশা, মানে সে অনুতপ্ত, সে বুঝতে পারে নাই।
তাহলে এটা তার এক ধরনের মানে তার অস্তিত্ব মনের ভাব প্রকাশ পায়। আরেকটা হলো যারা আরো 2-3 জন আছে তারা খুব স্মার্টলি বলেছে, তারা শহীদ হয়ে যাবে, তারা আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে দিবে, তারা মরে গেলে ভারতের নায়িকা আছে শ্রদ্ধা কাপুর, তার সাথে তাদের দেখা হবে। এই যে 2 শ্রেণীর লোক কাঠগড়ায় বসে রয়েছে 2 জন 3 জন 4 জন জঙ্গির মধ্যে, তাহলে আদালত দেখবে যে একটা বোমা হামলা করতে যাওয়ার পর তারা অ্যারেস্ট হয়েছে, এই অ্যারেস্ট হওয়ার পর ঘটনাস্থল থেকে যে 5 জন জঙ্গিকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, এদের মধ্যে কার দেহের অবস্থা কেমন, কার মনের অবস্থা কেমন ভাবে প্রকাশ পায়, এই যে দেহ ও মনের যে অস্তিত্বটা যদি প্রকাশ পায়, এই বিষয়গুলো আদালতে কি হবে, প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 14 ধারায়। তাহলে পিবিআই যদি বলে স্যার আমরা যখন তার ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম বা আমরা তার যখন জবানবন্দি নিয়েছি, অথবা আদালত যখন এই মেয়েটার 164 ধারা মোতাবেক জবানবন্দি নিবে, তখন আদালত দেখবে তার দেহের অবস্থা কি আর মনের অবস্থা কি। তার দেহ বলতে বোঝানো হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, সে কি ভীত না সে স্বাভাবিক, তার কথাবার্তার অস্তিত্ব কেমন, ভীত না স্বাভাবিক, এই যে বিষয়গুলো আছে এইটা নিয়ে আদালতে কি হবে, প্রাসঙ্গিক হবে। সে যদি ভীত থাকে তাহলে আদালতে একরকম চিন্তা ভাবনা করবে, সে যদি স্বাভাবিক থাকে আরেক রকম চিন্তা ভাবনা করবে, তার চেহারার ভিতরে অপরাধবোধ ফুটছে কিনা এটাও আদালতে প্রাসঙ্গিক হবে, সে ড্যাম কেয়ার আছে কিনা এটাও আদালতে প্রাসঙ্গিক হবে, সে স্বাভাবিক আছে কিনা এটা আদালতে প্রাসঙ্গিক, সে যদি মন খারাপ করে চোখ কাদা করে থাকে, চোখের পানি পড়তে থাকে, এটা আদালত প্রাসঙ্গিক হবে। এই যে বিষয়গুলো আমি বলেছি, তাহলে ওই যে মেয়েটা যারা পিবিআই অ্যারেস্ট করেছে, আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই, এই যে আসামির যে মনের ভাব, দেহের অস্তিত্ব, এই সবগুলো বিষয় আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 14 ধারা। ক্লিয়ার? তাহলে যে সকল ঘটনা দেহ ও মনের অস্তিত্ব প্রকাশ পায়, তাহলে চোখের পানি একটা ঘটনা, তার কথা বলার ভাবভঙ্গি, তার আচার আচরণ, তার অ্যাটিটিউড, তার দাঁড়ানো হইতে শুরু করে যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয় আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারা, 14 ধারা। এটাকে আমরা পারি তাহলে সাক্ষ্য আইনের 14 ধারা কি ক্লিয়ার? তাহলে আমরা আবার একটু আসি। প্রথমে পড়লাম আমরা 12 ধারা, যে একটা ক্ষতিপূরণের মামলায় যে সকল বিষয়গুলো উপস্থাপন করা হইলে ক্ষতিপূরণের মামলা নির্ধারণ করা সহজ হবে, সেই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক পাইলাম আমরা 12 ধারায়। অধিকার ও প্রথার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে যে সকল ঘটনাগুলো আদালতে প্রাসঙ্গিক হবে সেটা হইল 13 ধারায়। আর আমরা 14 ধারায় এখন পাইলাম দেহ ও মনের অস্তিত্ব প্রকাশ করার ক্ষেত্রে যে সকল ঘটনাগুলো আদালতে প্রাসঙ্গিক সেটা হইল 14 ধারা। তাহলে সাক্ষ্য আইনের 3 ধারায় পাইলাম সাক্ষ্য, সাক্ষী, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, প্রমাণিত, অপ্রমাণিত, সত্য প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, এগুলো সব পেলাম 3 ধারায়। আর একটা ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত সে এই অভিযোগটি করেছে মর্মে আদালত অনুমান করতে পারবে 60 ধারায়। বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে, ইহা ছাড়া অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, এটা বলা আছে 5 ধারায়। 6 ধারায় বলা আছে একই ঘটনার সাথে অনেকগুলো ঘটনার অংশ আদালতে প্রাসঙ্গিক হইল 6 ধারায়। ঘটনাস্থলে আলামত প্রাসঙ্গিক হলো 7 ধারায়। পূর্বের আচরণ পরের আচরণ আদালতে প্রাসঙ্গিক 8 ধারায়। একটা ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত উপস্থাপন প্রাসঙ্গিক হলো 9 ধারায়। অভিন্ন অভিপ্রায়ের ষড়যন্ত্রগুলো আদালতে প্রাসঙ্গিক 10 ধারায়। যে সকল বিষয় অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হয় সেটা হইল 11 ধারা, মানে যেটাকে বলা হয় এলিবাই। 12তে পেলাম আমরা ক্ষতিপূরণের মামলায়
13তে পাইলাম অধিকার ও প্রথা নিয়ে, 14তে পাইলাম দেহ ও মনের অস্তিত্ব নিয়ে। সবাইকে এতটুকু ক্লিয়ার? কথা বলেন, সবাইকে এতটুকু কি পারি? সবাইকে এতটুকু পারি? আচ্ছা, এখন পড়ব আমরা সাক্ষ্য আইনের 15 ধারা। সাক্ষ্য আইনের 15 ধারা কি আছে আমি আপনাকে আগে উদাহরণ দেই, তাইলে আপনি বুঝবেন। আমার 5টা ফ্যাক্টরি আছে, 5টা ফ্যাক্টরিতে বীমা করা আছে, 5টা ফ্যাক্টরিতে আগুন অগ্নি নির্বাপক ব্যবস্থা সর্বোচ্চভাবে করা আছে। বীমা কোম্পানি প্রতি মাসে ওই ফ্যাক্টরিগুলা চেক করে যে তাদের যে স্ট্যান্ডার্ড মান, ইউনিভার্সাল যে রুল, আগুন নির্বাপক সহ অন্যান্য নিরাপত্তা, এগুলো ঠিক আছে কিনা দেখে। ঠিক আছে। এখন আমি হঠাৎ করে চিন্তা করেছি আমি আর এই গার্মেন্টস ব্যবসা করব না, গার্মেন্টস ব্যবসায় আমার শুধু লস আর লস। এখন আমি কি করেছি, লস হওয়ার কারণে আমি চিন্তা করেছি এই গার্মেন্টস যদি আমি বিক্রি করে দেই তাহলে আমি টাকা পাবো 1 কোটি টাকা। আর গার্মেন্টসের অনুকূলে আমার বীমা করা আছে 10 কোটি টাকা। এখন এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে সবার অগোচরে গোপনে আমার এই ফ্যাক্টরিতে আমি আগুন লাগিয়ে দিয়েছি। দেওয়ার কারণে হঠাৎ করে আমার এই ফ্যাক্টরিটা পুড়ে খান খান হয়ে গিয়েছে। আমি বীমা কোম্পানির কাছ থেকে 10 কোটি টাকা পেয়েছি। এখন আমি চিন্তা করেছি এটা তো খুব ভালো ব্যবসা, কোনো রিস্ক ছাড়া, কোনো কিছু ছাড়া আমি 10 কোটি টাকা পেয়ে গেছি। বীমা কোম্পানিও তাকে টাকাটা দিয়েছে। এখন একই কায়দায় একই নিয়মে আমি আরেকটা ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছি, এটাও বীমা কোম্পানি তাদের ক্ষতিপূরণ দিয়েছে। আরেকদিন আবার আরেকটা ফ্যাক্টরি যখন পুড়িয়েছি তখন বীমা কোম্পানির কাছে সন্দেহ হইল যে এত লোক থাকতে শুধু এর এই ফ্যাক্টরিগুলা বারবার কেন পোড়া যায়। তখন তারা ভালোভাবে তদন্ত করে দেখে যে আগের 2টা ফ্যাক্টরিতে আগুন সে ইচ্ছাকৃতভাবেই দিয়েছে। এই কারণে তারা আর তৃতীয় যে ফ্যাক্টরি অথবা 2 নাম্বার ফ্যাক্টরির সময় তারা বুঝতে পারার কারণে তারা আর তার ক্ষতিপূরণ দেয় নাই। না দেওয়ার কারণে যখন এই বিষয়ে মামলা হয় তখন বীমা কোম্পানি আদালতকে উপস্থাপন করে যে মাননীয় আদালত, তার যে ফ্যাক্টরিতে আকস্মিকভাবে আগুন লেগেছে মর্মে সে যে অভিযোগটা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তার ফ্যাক্টরিতে আকস্মিকভাবে আগুন লাগে নাই। তার ফ্যাক্টরিতে ইতিপূর্বে আগুন, সে আরেকটা ফ্যাক্টরি ছিল, এভাবে সে আগুনে পুড়িয়ে সে ক্ষতিপূরণ আমাদের কাছ থেকে আদায় করেছে। কথাটা কি বুঝতেছেন? সে ইচ্ছাকৃতভাবেই তার এই ফ্যাক্টরিতে আগুনটা লাগিয়েছে। এ হলো তার তদন্ত রিপোর্ট, এ হলো তার তদন্ত প্রমাণ। তখন এই বিষয়গুলো যে আদালতে উপস্থাপন করা হয় এটা আদালতে প্রাসঙ্গিক। তাহলে সাক্ষ্য আইনের 15 ধারায় বলা আছে যে কোন কাজ আকস্মিক অথবা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা, মানে একটা কাজ কেউ হঠাৎ করে করছে না ইচ্ছাকৃতভাবে করছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে সকল প্রভাবগুলো আদালতে প্রাসঙ্গিক। এটা কি বুঝতে পেরেছেন? তাহলে
এই যে সে এরা আকস্মিক ভাবে কাজটা করছে না ইচ্ছাকৃত ভাবে করছে, এটার প্রমাণ হিসাবে সে ইতিপূর্বে একটা ফ্যাক্টরি পোড়ানোর কারণে এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক। আরো সহজ করে বলি, আমি একটা মার্ডার করার কারণে অথবা একটা ডাকাতি করার কারণে অথবা আমি একটা ছিনতাই করার কারণে আদালতে বসে আমি খুব কাঁদতেছি। আদালত 14 ধারা মোতাবেক দেহ মনের অস্তিত্ব হিসাবে মনে করছে ছেলেটা খুব ভালো, সে আসলে অপরাধ করার সাথে জড়িত না, ভুলে করে ফেলছে। কিন্তু আদালত আমাকে জিজ্ঞাসা করেছে আপনি যে অপরাধটা করেছেন এটা কি আপনি হুট করে করছেন না ইচ্ছাকৃত ভাবে করছেন? তখন আমি বলছি, আদালতকে বলেছি এটা আমি আকস্মিক ভাবে করেছি, এটা আমার বন্ধুদের পাল্লায় পড়ে করেছি। এখন বাদী পক্ষ তারা যখন আদালতে উপস্থাপন করে যে না মাননীয় আদালত সেটা আকস্মিক ভাবে করে নাই, সে ইতিপূর্বে একবার একটা ডাকাতি করেছিল, ওই ডাকাতিতে সে 2 বছর জেল খেটেছে। তার মানে যেহেতু একটা ডাকাতির মামলায় সে আগে একবার জেল খাটছে, এখন আপনারা বলেন এটা কি সে আকস্মিক করছে? আকস্মিক মানে হলো হঠাৎ, সেটা কি আকস্মিক ডাকাতি করছে না সে ইচ্ছাকৃত ভাবে করছে? আমারে বলেন। ইচ্ছাকৃতভাবে করেছে, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 15 ধারায়। তাহলে সাক্ষ্য আইনের 15 ধারায় বলা আছে কোন কাজ হঠাৎ মানে আকস্মিক অথবা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা এই রকম প্রশ্নের ক্ষেত্রে তার ইতিপূর্বে যে সকল ঘটনাগুলো আছে সেগুলো আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 15 ধারা, কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে মাননীয় আদালত সে যে আমার কাছে তার দ্বিতীয় ফ্যাক্টরি পোড়ানোর কারণে সে যে আমার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে, সে ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে তার একটা ফ্যাক্টরিতে আগুন দিয়ে সে ক্ষতিপূরণ আদায় করেছে, এখন সে আরেকটা ক্ষতিপূরণ দাবি করে, অথবা এই ফ্যাক্টরিতে সে ইচ্ছা করে আগুন দিছে, দেওয়ার পর সে ক্ষতিপূরণ দাবি করছে, সে দাবি করতেছে এটা আকস্মিকভাবে আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, তার একটাই ফ্যাক্টরি। বীমা কোম্পানি সেটা যাচাই বাছাই করে তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ সহ অন্যান্য কিছু দেখে যে না এটা আকস্মিক কোনো ঘটনা, এটা ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটেছে। তাহলে কোনো ঘটনা আকস্মিক ঘটছে কিনা অথবা এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা এই বিষয়ের ক্ষেত্রে ইতিপূর্বের ঘটনাগুলো আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 15 ধারা, এটা কি ক্লিয়ার? সাদ্দাম HR মানে কি আমি জানি না, আপনারা এখনো অ্যাডাল্ট হন নাই। এই যে আমার নাম আবুল কালাম আজাদ, আমারে কি বাংলাদেশের মানুষ চিনে না, নাকি আমারে কেউ কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, না কি বুঝতেছি না। এখন তো আরেক কথা বলা লাগে, আমার কিন্তু ক্লাস 6-7 এর মেয়েরাও কিন্তু এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাহলে আমার নামটা লেখার কারণে আমি কি আমাদের রিকোয়েস্ট পাঠায় তো কি সমস্যা হয়েছে? নাকি তারা মনে করতেছে এটা একটা ব্যাকডেটেড নাম, এই নামে লেখা যাবে না, অন্য নাম বলে তারা আমরা রিকোয়েস্ট পাঠায় না, এরকম কোনো কিছু? আপনার যা নাম তা লিখবেন, ভাল লাগবে। এই স্যার মেয়ে স্যার এগুলা কেন লেখেন? এগুলা কিছু বোঝা যায় না। এই যে মাহমুদ হাসান, আরিফ হোসেন, নাজমুল ইসলাম, কত সুন্দর সুন্দর নাম। তাহলে পুরো নাম লিখবেন, এইচএম, মেইসএম, HR, DR, BR, এগুলা কেন লেখেন? এগুলা লিখবেন না। আচ্ছা, তাহলে আবার আসি। তাহলে সাক্ষ্য আইনের 15 ধারায় পাইলাম যে আকস্মিক একটা ঘটনা অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা এইরকম কোন বিষয়ে, এই যে তোমার নাম লেখছো MD শাহিন হাওলাদার, এখন কি MD শাহিন হাওলাদার লেখার কারণে তোমার কি কোনো প্রবলেম হয়েছে না তোমার ফেসবুকে মানুষ চিনে না? আমার একটু বলো। অথবা আমাদের বাংলাদেশে যারা নামি দামি ব্যক্তি আছে অথবা সেলিব্রিটি যারা আছে তারা কি তাদের নামের ভিতরে অবুঝ বালক, হারানো পরিবার, কেমন আছেন, দুঃখে ভরা ক্লান্ত,
অরণ্য বালক, দিনের বেলা, রাতের বাতি, এই সমস্ত আইডি তারা নাম দেয় না, তাদের সুন্দর যে নামটা সেটাই দেয়। আচ্ছা, চেষ্টা করবেন যার যেই নাম, এই যে অরণ্য অনিক, কত চমৎকার নাম, কি সুন্দর নাম, এই যে মিজান খান, এরকম সুন্দর সুন্দর যে আপনার বাপ মা যে নাম রাখছে ওরকম নাম, এই যে রবিউল ইসলাম রাজু, খুব সুন্দর নাম। এই যে হেদায়েতুল্লাহ জিসাদ, কত সুন্দর নাম, কত চমৎকার নাম, এরকম নাম রাখলে কি সমস্যা? একজন আমার ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাইছে, আইডির নাম হলো কেমন আছেন। ও কষ্টে ভরা মন। আচ্ছা, আবার একটু পড়ে আসি। তাহলে আকস্মিক কোনো ঘটনা অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা কিনা, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা হয়, তাহলে পূর্বের ঘটনাগুলো আদালতে কি হবে? প্রাসঙ্গিক হবে। এক পক্ষ বলতেছে তার এখানে আকস্মিক ঘটনা ঘটছে, আরেক পক্ষ বলতেছে ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটছে। এই দুই পক্ষের দুই টানাটানির মাধ্যমে না, ওই যে এই যে এর নাম লাগছে বৃষ্টি সুলতানা, এই যে আমার যে ছাত্রী আছে বৃষ্টি সুলতানা, এই বৃষ্টি সুলতানার নাম আর লাগার কারণে এটা কোনো সমস্যা হয়েছে? এই যে এমনি নিজাম এন্টি, সে লেখছে স্যার আমার নামের পর এন্টি ধারা আমার দুই মেয়ের নামের প্রথম অক্ষর। আপনি আমার বলেন, এই যে আপনার নাম দিচ্ছেন এমজি নিজাম এন্টি, এই আমাদের দুই মেয়ের নাম এন দিয়া টি দিয়া কি, এটা যদি আপনি পৃথিবীতে কারো কাছে না বলেন, তাহলে কারো বাপের ক্ষমতা আছে বুঝার? আর যারা বুঝে যে আমাদের দুই মেয়ের নামের প্রথম দুই অক্ষর, তাদেরকে তার নাম লেখা পরিচয় করার কিছু নাই। আর আপনার পিতা মাতা যখন আপনার নাম লেখছে তখন আপনার নামের পরে এন্টি ছিল না, অথবা আপনার সার্টিফিকেটে এন্টি নাম নাই, অথবা আপনার নামের এমডি নিজাম এন্টি দেওয়ার কারণে আপনার নামটা অশুদ্ধভাবে ডাকা হচ্ছে। এতে যারা ডাকছে তারও গুনাহ হচ্ছে, আপনাকে ডাকা হলে আপনারও গুনাহ হচ্ছে। এই যে বৃষ্টি সুলতানা তার নাম লাগছে, এখন কি তার শরীর পয়সা গেছে না তারা কেউ চিনে না? আমার একটু বলেন। একজনের নাম লাগছে, ফেসবুক আইডির নাম হলো নিউটনের বড় ভাই। কথা কি বুঝতেছেন? যাই হোক, আচ্ছা আবার পড়ে আসি। তাহলে আমার আরেকটা ধারা আছে, তারপর আমি আবার গল্পে আসবো, আরেকটা ধারা শেষ করি। এখন আরেকটা ধারা আছে 16 ধারা। 16 ধারাটা পড়াই, তাহলে আমার মোটামুটি একটা বাজেট হবে। স্বীকৃতি আরেকটা অধ্যায়। এই যে এমডি আশিক ইসলাম, কত সুন্দর নাম। মানে আশিক রেখে মানুষ কি খায়া ফেলাইছে না? আশিক রেখে কেউ চিনে না। আচ্ছা, এবার আসি 16 নম্বর ধারা, আমার আজকের ক্লাসের শেষ ধারা। ব্যবসায়িক যে রীতি আছে, ব্যবসায়ের যে রীতি, এটার অস্তিত্ব আদালতে প্রাসঙ্গিক। ব্যবসায়িক রীতি আমি একটু বলি, ব্যবসায়িক রীতি অস্তিত্ব আদালতে প্রাসঙ্গিক। এটা কি সেটা আমি একটু বুঝে বলতেছি, আগে এতটুকু বুঝেন। ব্যবসায়ের যে রীতি, রীতি মানে কি? ঐতিহ্য। ব্যবসায়িক যে ঐতিহ্য, এটা আদালতে প্রাসঙ্গিক, আগে এতটুকু বুঝেন। ব্যবসায়িক যে রীতি বা ব্যবসায়ী রীতির যে অস্তিত্ব, এটা আদালতে প্রাসঙ্গিক, আমি এটা বুঝে বলতেছি, আগে এতটুকু মাথায় নেন। তাহলে এবার সাক্ষ্য আইনের একটা জটিল, একটা সহজ বুদ্ধি আছে বা একটা চুরি আছে সাক্ষ্য আইনের। মজার বিষয় সেটা হলো কি, এই ক্ষতিপূরণের মামলা যে সাক্ষ্য আইনের 12 দ্বারা পাইছি, এটা নিয়ে এমন একটা প্রশ্ন আসছে, কিচ্ছু বুঝেন নাই, শুধু ক্ষতিপূরণ মামলা এই দুটা শব্দ বুঝছেন। আপনার সাক্ষ্য আইনের একটা সুবিধা আছে কি, সাক্ষ্য আইনে প্রশ্ন করে এটা কি আদালতে প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক নয়। তাহলে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু বুঝছেন ক্ষতিপূরণের মামলা।
সাপোজ প্রশ্ন এরকম, ক্ষতিপূরণের মামলা ক খ গ ম স ছ কাকে বলে? কিছু বুঝেন না। আপনি যদি লেখেন যে সাক্ষ্য আইনের 12 দ্বারা, আপনি এটা বুঝছেন যে ক্ষতিপূরণের মামলায় ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য যে বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক কিনা, এই প্রশ্ন আসলে আপনি লিখবেন, হুবহু প্রশ্ন লিখে লিখবেন যে তা আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 12 দ্বারা। মানে কিছু বুঝেন নাই, হালকা বুঝছেন, আর এটার সাথে 12 দ্বারা মিল আছে। আপনি চোখ বন্ধ করে 12 দ্বারা দিয়ে আসেন, 100% সঠিক হবে। কথা কি বুঝতেছেন? তাহলে 12 দ্বারা পাইলাম ক্ষতিপূরণের মামলা নিয়া, 13 ধারায় পাইলাম অধিকার ও প্রথা নিয়া, 14 ধারায় পাইলাম দেহ ও মনের অস্তিত্ব নিয়া, 15 ধারায় পাইলাম আকস্মিক অথবা কোন ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা কিনা এই বিষয়ে প্রশ্ন উঠলে তার বিষয় নিয়া, 16 ধারায় বলা আছে ব্যবসায়ের রীতির যে অস্তিত্ব এটা আদালতে প্রাসঙ্গিক। কেমন আমি একটু বলি। সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিস অথবা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস DHL অথবা আরো অনেক নাম করা বিভিন্ন আছে, ফিডএক্স আছে, আরো নাম করা ইন্টারন্যাশনাল কুরিয়ার আছে। তাদের ব্যবসার একটা সুনাম আছে যে আপনি যদি কোনো মালামাল আপনি যার কাছে পাঠানোর কথা কাঙ্ক্ষিত লোক, তার কাছে যদি কোনো মালামাল পাঠান, সেটা একদিন পরে হোক 2 দিন পরে হোক সেটা ওই লোক পাবে। মালামাল মিসিং হওয়ার বা মালামাল না পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তাদের ব্যবসার ঐতিহ্য হইল তারা গ্রাহকের সম্পত্তিটা সর্বোচ্চ সতর্কতার সহিত অত্যন্ত সুসংগঠিত ভাবে কোনো ধরনের কাটছাট করা ছাড়া একবারে নিখুঁত ভাবে তারা তাদের গ্রাহকের কাছে আপনার আমানতটা পৌঁছানোর চেষ্টা করে। এখন আপনি যদি আদালতে একটা মামলা করেন যে এস.এ. পরিবহনে যারা মাল পাঠায় তাদের 70% মালামাল এস.এ. পরিবহন হজম করে ফেলে, এস.এ. পরিবহন তারা এটাকে খেয়ে ফেলে অথবা তারা এটা নষ্ট করে ফেলে অথবা তারা তাদের গ্রাহককে দেয় না, আত্মসাৎ করে। এই যে একটা ব্যবসায় রীতির অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠছে, তখন তারা বলবে এস.এ. পরিবহন কর্তৃপক্ষ যদি বলে যে মাননীয় আদালত, এস.এ. পরিবহন সর্বোচ্চ সুনামের সহিত একবারে বিনা প্রতিযোগী হিসাবে বাজারে আজকে 30 বছর যাবৎ ব্যবসা করে আসছে, আজ পর্যন্ত এই 30 বছরের ভিতরে কেউ কোনো অভিযোগ করতে পারেনি যে তার মালটা সে যেখানে পাঠিয়েছিল সেইখানে ওই লোক পায় নাই। ওই লোককে খুঁজে না পাওয়া গেলে এই মালামাল আবার পুনরায় ব্যাক আসবে যেখান থেকে পাঠানো হয়েছে সেখানে। কিন্তু মালামাল পায় নাই, মালামাল হারিয়ে গেছে এমন কোনো কাজ এস.এ. পরিবহন করে না। যদি কোনো হরতাল অবরোধে গাড়ি ঘোড়া পোড়ায়, দুর্ঘটনার শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেটা আলাদা হিসাব। কিন্তু স্বাভাবিকভাবে একটা লোক একটা মালামাল পাঠিয়েছে, এই মালামালটা ওই লোক পায় না, এই ধরনের কথা কখনো আমাদের ব্যবসার ঐতিহ্যের মধ্যে পড়ে না। তখন এস.এ. পরিবহন আদালত তখন এস.এ. পরিবহনের বিগত 30 বছরের পার্টিকুলার দেখবে যে আসলে সত্য। তাদের ব্যবসায়িক যে রীতির অস্তিত্ব, ব্যবসায়ের যে একটা ঐতিহ্য আছে, ব্যবসায় যে রীতিনীতি আছে, সেই অনুসারে তাদের আজ পর্যন্ত এর ধরনের কোনো ক্লেম নাই। অতএব এই ব্যক্তি যে অভিযোগ করেছে যে তারা 30 বছর যাবৎ মানুষের ধোকা দিয়ে আসছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং অযৌক্তিক। অথবা হাজির বিরিয়ানি অথবা ধরেন না সুলতান ডাইং বা কাচ্চি বাই অথবা নাম কি হানিফ বিরিয়ানি আছে, হাজি বিরিয়ানি আছে, এরা হলো নাম করা, ফখরুদ্দিন বিরিয়ানি আছে, এরা হলো নাম করা বিরিয়ানি। এরা বিগত দিন থেকে সুনামের সহিত ব্যবসা করে আসছে। আপনি এসে যদি হঠাৎ করে বলেন যে তার বিরিয়ানি ভালো না, এটা আদালতে গ্রহণযোগ্য হবে না। আদালত দেখবে তারা ঐতিহ্যগতভাবে তাদের রীতি ঠিক আছে কিনা। তাহলে এই যে ব্যবসায়িক রীতি এবং ব্যবসায়িক যে অস্তিত্ব এটা আদালতে কি প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 16 ধারা। এটা কি ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে সাক্ষ্য আইনের 16 ধারায় পাইলাম ব্যবসায় রীতির যে অস্তিত্ব আছে, ব্যবসায় রীতিনীতির যে অস্তিত্ব আছে, ইয়া আদালতে প্রাসঙ্গিক। এই যে সুলতান ডাইং এ কুত্তা বিরিয়ানি খাওয়াইছে বলে যে অভিযোগটা আসছে, তখন ঐতিহ্যগতভাবে সবাই এখানে খেত,
তারপরও একটা লোক অভিযোগ করার পরে যখন এটা প্রমাণিত হয় নাই, এরপর থেকে বরং তাদের আরো কাস্টমার বাড়ছে, কমে নাই। তাহলে তারা যে আদালতে যদি মামলাটা যাইতো, তারা বলতো যে আমাদের রীতিনীতি অনুসারে আমরা আজ পর্যন্ত কখনো কাউকে কুত্তার মাংস খাওয়াই না, এটা আমাদের ব্যবসা পলিসির বাহিরে। কোন একটা কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে, অবৈধভাবে, অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা তাদের ব্যক্তিগত বিষয় হাসিল করেছে। ইহা সম্পূর্ণ অবৈধ এবং আমরা আপনার মাধ্যমে ইহা অস্বীকার করেছি। সুলতান ডাইং সর্বোচ্চ ঐতিহ্যের মাধ্যমে এবং সুনামের সহিত তারা যে ব্যবসা করে আসছে সেটা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি মাননীয় আদালত। আচ্ছা, আমি কি বেশি কি অ্যাডভোকেটের ভাষায় কথাবার্তা বলি কিনা, নাকি বেশি কঠিন করে কথা বলি? আমার ভাষা কি ঠিক আছে? এটা প্রাসঙ্গিক। হ্যাঁ, এমডি সাইদ হোসেন সুমন, তুমি যে কমেন্ট করেছো এটাই আদালতে প্রাসঙ্গিক। তাহলে সাক্ষ্য আইনের প্রশ্ন আসছে, কিচ্ছু বুঝি না, শুধু বুঝছি ব্যবসায়ের অস্তিত্ব। চোখ বন্ধ করে 16 ধারা দিয়ে আসবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই হলো সাক্ষ্য আইনের। আমরা আজকে 12 থেকে 16 ধারা পেলাম আমাদের বেচা বিক্রি। তাহলে সাক্ষ্য আইনের 16 ধারা পর্যন্ত আমরা কি ক্লিয়ার? 12তে পাইলাম হইল ক্ষতিপূরণের মামলা হইলে, 13তে পাইলাম অধিকার ও প্রথা নিয়ে, 14তে পাইলাম দেহ ও মনের অস্তিত্ব নিয়ে, 15তে পাইলাম আকস্মিক কোনো ঘটনা নিয়ে, 16তে পাইলাম ব্যবসায়িক কোনো রীতিনীতি নিয়ে। এই বেড়া দিদার, মানুষের ভয় দেখাও কি জন্য? মায়ের আছে কপালে। তাহলে আবার আসি, 3 দ্বারায় পাইলাম সকল ধরনের সংজ্ঞা, 7 দ্বারায় পাইলাম একটা বিষয় আদালতে অভিযোগ উপস্থাপন করার পর মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত সেটা সত্য হিসাবে গণ্য করবে। 5 দ্বারায় পাইলাম যে যে বিষয় আদালতে সাক্ষ্য দেওয়া যায়। 6 দ্বারা পাইলাম যে একই ঘটনার অনেকগুলো অংশ আদালতে প্রাসঙ্গিক। 7এ পাইলাম ঘটনাস্থলের আলামত। 8এ পাইলাম পূর্বের আচরণ পরের আচরণ। 9এ পাইলাম ব্যাখ্যা বিশ্লেষণ। 10এ পাইলাম অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্র। 11তে পাইলাম এলিবাই। 12তে পাইলাম ক্ষতিপূরণের মামলায়। 13তে পাইলাম অধিকার ও প্রথা। 14তে পাইলাম দেহ মনের অস্তিত্ব। 15তে পাইলাম আকস্মিক কোনো ঘটনা। 16তে পাইলাম ব্যবসায়িক রীতি নীতি। সবাই কি ক্লিয়ার? এই যে আজকে রাত্রে যে 10টায় পড়াইছি, অনেকে হরতাল ডিউটি করে আসছেন, আসার পর সুন্দর করে গোসল টোসল করে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে একটু খাওয়া দাওয়া করে একবার রিল্যাক্সে পড়াটা শুরু করতে পারছেন। কিন্তু যদি আপনি 9টায়, 9:30 বা 8:30, 9টায় দেওয়া হয়, তাহলে আপনি সময়ের সাথে কুলাইবেন না। আপনার মধ্যে একটা শয়তানি চলে আসবে। তখন আপনি বলবেন যে আজকে হরতাল ডিউটি করছি, আজকে পড়া সম্ভব না, কালকে সকালে পড়বো, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তার মানে আমাদের যেহেতু হরতাল অবরোধের দিন চলে আসছে, আমাদের জন্য সুইটেবল টাইম হলো রাত্রে 10টায়। তাহলে আজকে এতটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক একই সময় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।